সময়ের সাথে বহমান জীবন চড়াই উতরাই পেরিয়ে আপন ছন্দে প্রবাহিত হতে থাকে। কারোর জন্য জীবন থেমে থাকে না, থেমে রাখাও ঠিক নয়। বাস্তবতা তো বড্ড বেশি কঠিন আর নিষ্ঠুর হয়। আর ভাগ্যের লিখন তা তো খণ্ডনের ক্ষমতা কারোর নেই। ভাগ্যকে, বাস্তবতাকে মেনে নিয়েছে দিব্য। ভাগ্যের ওপর আফসোস রাখলে ধীরে ধীরে তলিয়ে নিঃশেষ হয়ে যেতে হয়। তাই তো কবেই সমুদ্র সমান আফসোসকে বিশাল আকাশের বুকে হাওয়ায় মিলিয়ে দিয়েছে দিব্য। নিজের মন মস্তিষ্কে গেঁথে নিয়েছে, যা আমার হয়নি তা কখনো আমার হওয়ার ছিল না। জানি না এটা সান্ত্বনা বাণী কিনা। মিথ্যা প্রবোধ নিয়ে যদি ভালো থাকা যায়, বেঁচে থাকা সহজ হয়, তবে সেটাই ভালো নয় কি? তনুজা ইভানের অর্ধাঙ্গিনী, নিজের ভাবি, অবাধ্য মনকে সম্পর্কের বেড়াজালে আটকে কড়া শাসনে শাসিয়ে নিয়েছে দিব্য। তবে দুজনে সামনাসামনি হলে এখনও অপ্রস্তুত হয়। দুজনের মাঝে জড়তারা ভিড় করে। এই জড়তা ঠেলে পরিবারের বাকি সবার মতো তাদের স্বাভাবিক সম্পর্ক হবে কিনা তা অনিশ্চিত। দিব্য নিজেকে তটস্থ করে জোরপূর্বক ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে তুলেছে। ইভান হাত মেলাতেই দিব্য ইভানকে জড়িয়ে ধরে। নিজেকে স্বাভাবিক দেখাতেই উচ্ছ্বাসিত প্রকাশ করতে ফের বলে দিব্য, কংগ্রেচুলেশন ব্রো, থ্যাঙ্কস ডিয়ার। ইভান আলিঙ্গন শক্ত করে। দিব্য আর চোখে তনুজার দিকে চায়। এই তো কিছু পল আগেও তনুজার মুখটা লজ্জা মিশ্রিত আনন্দময় প্রফুল্লে ভরপুর ছিল। সেখানে দিব্যকে দেখে নিমিষে ম্লান হয় মুখের হাসি, গুটিয়ে জড়সড় করে নেয় নিজেকে। দিব্য আলোর বেগে তনুজার দিক হতে স্বীয় দৃষ্টি সরিয়ে নেয়। তনুজার অস্বস্তি সবটাই বুঝতে পারে সে। দিব্য মন থেকে চায় ইভান তনুজা একে অপরের সাথে ভালো থাকুক। ওদের দুজনের মধ্যে নিজেকে অস্বস্তি হিসেবে রাখতে চায় না দিব্য। ইভান তনুজার জন্য হলেও নীতির সাথে স্বাভাবিক সম্পর্ক রাখা জরুরি। ইভান তনুজার জন্য হলেও নীতির সাথে তার স্বাভাবিক সম্পর্ক রাখা জরুরি। আর 4-5 জন স্বামী স্ত্রীর মতোই তাদের স্বাভাবিক সম্পর্ক এটা প্রুভ করতে হবে। তাহলে ইভান তনুজা ওদের মধ্যেও কোনো হেজিটেশন থাকবে না। অন্যদিকে নীতি একটা স্বাভাবিক সুন্দর জীবন ডিজার্ভ করে। ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখতে না পারুক, হ্যাপি রাখা, আগলে রাখার তো চেষ্টা করতেই পারে। এইভাবে দিব্য ডিসিশন নয়, নীতির সাথে তার সম্পর্কটা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করবে। দিব্যর ভাবনার ছেদন হয় নূরজাহানের মশকরার ছলে কথা বলায়। তো ছোট মির্জা, এভাবে মিষ্টি এনে তুমি কবে সবাইকে চমকে দিচ্ছ? দিব্য সোজা হয়ে দাঁড়ায়, জবাবে কপাল কুঁচকে বলে, মিষ্টি আনলেই যদি কাউকে চমকানো যায় তাহলে এটা তো তুড়ি বাজানোর মতো। এখনই দোকানে গিয়ে নূরজাহান হৈ হৈ করে উঠলেন, থামিয়ে দিয়ে বললেন, আরে ছোট কর্তা, আমার কথা বোঝনি, মিষ্টির সাথে অতি মিষ্টি সুখবর থাকা চাই। দিব্য রসকসহীন গলায় বলল, একসাথে বেশি মিষ্টি খাওয়া ভালো নয়, ডায়াবেটিসের ঝুঁকি বাড়বে। আর কথা বাড়ায় না দিব্য। তারা দেখে গটগট পা ফেলে প্রস্থান করে। পড়ন্ত বিকেল, সাদা টি শার্টের ওপরে চেক শার্ট গায়ে জড়ানো দিব্যর, নীল রঙা ডেনিম প্যান্টের ওপরে শার্টের বাটন খোলা, সিঁড়ি ভেঙে তস্ত্র পা ফেলে নামার দরুন শার্টের দুকোনা দুদিকে মৃদু নড়ে চড়ে যাচ্ছে। এক হাতে ফোন কানে চেপে অন্য হাত প্যান্টের পকেটে গুজে ব্যস্ত ভঙ্গিতে নামছে দিব্য। অফিস থেকে সবেমাত্র ফিরছিল ইভান। দিব্যর সাথে চোখাচোখি হয়। সিঁড়ির প্রথম ধাপে পা ফেলবে ইভান। ঠিক 2 ধাপ ওপরে দাঁড়ানো দিব্যর দিকে নজর পড়তেই ইভানের চোখ দুটো দিব্যর গলার দিকে আটকায়। ইভানের চাহনি দিব্যর কাছে একটু অন্যরকম ঠেকল। দিব্য ফোন কানে চেপে চোখে চোখে ইশারায় শুধায়, কি? সফেদ দন্তপাটি দিয়ে ঠোঁটের ডান পাশে চেপে ধরে ইভান। কাঁধ ঝাঁকিয়ে ইশারের প্রত্যুত্তর দেয়, কই? ইভানের অন্যরকম দৃষ্টি দেখে দিব্য ভেবেছিল কিছু বলবে হয়তো। ফোনের ওপাশের ব্যক্তির প্রশ্নে দিব্য ভাবনা থেকে বেরিয়ে জবাব দেয়, এই তো এক্ষুনি আসছি। এই বলে দিব্য যেতে থাকে। ইভানও ওর মতো সিঁড়ি বেয়ে উঠতে নেয়। দ্বিধা দ্বন্দ্বের দোলাচলে থাকা ইভানের মন আচমকা হঠাৎ করে পিছু ঘুরে দিব্যকে ডাকল, দিব্য। দিব্য তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে চাইল, কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ, কিছু বলবি? মুখটা খুলতে গিয়ে অদৃশ্য এক জড়তা এসে জমায়। কথাটা বলা আর হয়ে উঠল না। অযত্নে অবহেলায় ফেলে রাখা দেয়ালের জমা শ্যাওলার মতোই তাদের সম্পর্কে একটা অদৃশ্য বেড়াজাল তৈরি হয়েছে।
দীর্ঘদিন কথাবার্তা নেই। এখন অল্প কদিনে চাইলে খুব সহজে আগের সেই বন্ধুসুলভ আচরণ ফেরা দেয়। স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়াকালীন দুজনের মধ্যে যে ফ্রেন্ডলি আচরণ ছিল, প্রায় পৌনে 2 বছরের ব্যবধানে তা আজ আর নেই। পূর্বের জায়গায় ফিরতে দুজনেরই সময় লাগবে। দিব্যর শার্টের কলারের বরাবর ফর্সা গলায় নজর পড়তেই ইভানের দিব্যকে হুঁশিয়ারি করতে মন টানলেও হঠাৎ ভ্রাতৃত্বের আড়ষ্টতায় বলা হয় না। ইভান ভুরু বাঁকিয়ে ছোট করে জবাব দেয়, না, এমনি। বেচারা বাইরে যাচ্ছে, লোকজনের মাঝে নিশ্চিত অস্বস্তিতে লজ্জায় পড়বে। এই জন্য ইভানের বড্ড বেশি মায়া হয়। তীব্র বলতে ইচ্ছে হয়, তবে জড়তা আসায় বলতে ব্যর্থ হয়। বা হাতের ভাঁজে থাকা ব্লেজার সোফায় ছুঁড়ে ফেলে ব্যালকনিতে পা বাড়ায় ইভান। ঘরময় নজর বুলিয়ে কাঙ্ক্ষিত রমণীর চিহ্ন দেখা মেলে না। এই সময় হয় ব্যালকনিতে বা ছাদে থাকবে তনুজা। ভাবতে ভাবতে ব্যালকনির দোরগোড়ায় পৌঁছাতেই ইভানের ঠোঁটের কোণ বাঁকা হয়, সন্তর্পণে এগোয়। শেষ বিকালের নরম শান্ত আলো এসে পড়েছে ব্যালকনির আঙিনায়। তনুজা 2 হাত বুকে গুজে দূরে শূন্য দৃষ্টিতে চেয়ে কিছু ভাবতে বিভোর। শাড়ির হঠাৎ আঁচল গলিয়ে কোমরে একজোড়া শক্তপোক্ত হাতের স্পর্শ, সাথে গরম নিঃশ্বাসের বর্ষণ আছড়ে পড়ে কাঁধে। তনুজার উদাসী ভাবনার সুতো ছিঁড়ে যায়। নিমিষেই দুশ্চিন্তা, আতঙ্ক, হতাশার নিঃশ্বাস ছুট লাগায়। মুখ থেকে আলতো স্বরে বেরোয়, আপনি আজ হঠাৎ এত তাড়াতাড়ি? নিজের দিকে ঘুরিয়ে নিতে নিতে ইভান উত্তরে বলে, কেন, তুমি খুশি হওনি? আমি সেরকম বলছি না, আজ রোজকার থেকে একটু আগেই ফিরলেন তাই বললাম। তনুজের মুখটা শুকনো দেখাচ্ছে, চোখের ঘন পল্লব ভেজা, যা ইভানের দৃষ্টির অগোচর হয় না। ইভানের কপালে মুহূর্তে খাঁজ পড়ে। ভুরু যুগল গুটিয়ে সন্দিহান স্বরে প্রশ্ন করে, তুমি কাঁদছিলে? কিন্তু কেন? তনুজা লুকাতে চায়, মুখে হাসি ফোটাতে তোড়জোড় চালায়, জড়ো গলায় ঠোঁট প্রসারিত করে আওড়ায়, কই? ইভান ঠান্ডা শীতল চাহনিতে চেয়ে দৃঢ় কণ্ঠে বলল, একদম মিথ্যে বলবে না। তোমার ফেস দেখেই বোঝা যাচ্ছে মন খারাপ। কি হয়েছে? কেউ কিছু বলেছে? কে বলেছে, নামটা বলো। তনুজা তড়িঘড়ি করে বলে উঠল, আরে না না, আপনি ভুল ভাবছেন, কেউ কিছু বলেনি। তাহলে তোমার চোখের কোণে পানি? তুমি কান্না করছিলে কেন? ইভান মুখটা শক্ত করে গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ে। তনুজা পিট পিট করে চায়, পলক ফেলে ছোট নিঃশ্বাস টেনে নেয়। ম্লান মুখে ভারী স্বরে বলে, আজ প্রচণ্ড মায়ের কথা মনে পড়ছিল। দুপুরে ভাত ঘুম দেওয়ার সময় মাকে স্বপ্নে দেখি। কথাটা বলতে গিয়ে তনুজার আঁখি জোড়া চিকচিক করে ওঠে। ইভান অপরাধ বোধে জর্জরিত হয়ে নিম্নস্বরে বলল, ও সরি, আবার মনে করিয়ে কষ্ট দেওয়ার জন্য খুব দুঃখিত। তনুজা ছলছল চোখে ইভানের দিকে চায়। ফের স্বপ্নের দৃশ্য স্মরণ হতেই তনুজার ভেতরটা আতঙ্কে গাঢ় হয়। ভেতরটায় সমুদ্রের উথাল পাথাল ঝড় বয়। তনুজার ভীতু সন্ত্রস্ত আতঙ্কিত মুখাবয়ব ইভানের নজরে পড়ে। ইভান আলতোভাবে তনুজার নরম 2 গালে রুক্ষ হাত রাখে। তনুজার মাথাটা কিঞ্চিত উঁচু করে, ডান ভুরু উঁচিয়ে শুধায়, তনুজা, কি হয়েছে? তোমাকে স্বাভাবিক লাগছে না? আর ওকে? আমি ঠিক আছি। স্বপ্নে মা আমাকে ডাকছিল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত। আমার ভীষণ ভয় হচ্ছিল। হঠাৎ অন্ধকারের ভেতর আবছা আলোর রেখার উদয় হয়, সাথে সাদা ধোঁয়া বুদবুদ করে বেরোতে থাকে। সাদা শাড়ি গায়ে মাকে দেখি। শাড়ির আঁচল পাহাড় সমান উঁচু থেকে জমিনে বিছানো। আমি ভয়ার্ত চোখে চেয়ে মা আমাকে আকুতি সুরে ডাকছে, তনু, আমার লক্ষ্মী মেয়ে তনু, তুই শুনতে পাচ্ছিস? এই তনু, জানিস আমার না খুব একলা লাগে। বলতে গিয়ে ফুপিয়ে ওঠে তনুজা, থেমে ফের বলে, আমার ভয় লাগছিল আমি উল্টো দিক হয়েই পিছাতে থাকি, আর অমনি পাহাড়ের উঁচু চূড়া হতে পা ফসকে নিচে পড়ে যাই। তখনই চোখ মিলে নিজেকে বেডে দেখি। সময় নিয়ে ঠাউর করি এটা স্বপ্ন ছিল। তনুজার কপালে ঘাম জমে যায়, কণ্ঠস্বর রুদ্ধ হয়, ফোপানো শব্দ বাড়ে। তনুজার মাথা বুকে চেপে ধরে ইভান সাহস জোগাতে বলে, তনুজা, এটা স্বপ্ন, এটা নিয়ে দুশ্চিন্তা আর মন খারাপ করো না। স্বপ্ন তো স্বপ্নই। কিঞ্চিত সময় নিয়ে তনুজা নিজেকে স্বাভাবিক করে, উদ্বিগ্ন গলায় বলে, ইভান জানেন, আমার না মাঝে মাঝে ভীষণ ভয় হয়, কারণ ছোটবেলা থেকে আমার ভাগ্যটা খুব খারাপ। ঘরপোড়া গরুর অনুরূপ আমি।
এক ফালি সুখ যেন সিঁদুরে মেঘের ইঙ্গিত দিচ্ছে আমায়। অন্ধকারে যার বসবাস, আলোতে যে হয় তার সর্বনাশ। জীবনের দীর্ঘ সময়টায় সুখের থেকে কষ্টই বেশি পেয়েছি। কষ্টের সাগরে নিমজ্জিত আমিটা যখনই সুখের মুখ দেখেছি, তখনই উত্তাল উর্মির মতো দুঃখ কষ্ট আশ্রয় পড়েছে। ভাগ্যের পালাক্রমে জীবনের চাওয়া পর সুখের খাতায় আজ যখন নিজেকে পরিপূর্ণ একজন মনে হচ্ছে, ঠিক তখনই দুঃস্বপ্ন এসে হানা দিল। মনের গহীনে ভয় জেঁকে বসল। মনে হচ্ছে এই সুখ বুঝি ক্ষণস্থায়ী। এক হাতে পিঠ পেঁচিয়ে ধরে অন্য হাতটা তনুজের মাথায় বুলিয়ে বলে, ইভান, আমি আবারও বলছি, স্বপ্ন তো স্বপ্নই। তুমি কেন স্বপ্নকে সিরিয়াসলি নিচ্ছ? আর আমার ভাগ্যটাও না অনেকটাই তোমার অনুরূপ। তাই বলছি, মাইনাসে মাইনাসে যেমন প্লাস হয়, ঠিক তোমার আমার অসহায় ভাগ্যটা এক হয়ে মহিমান্বিত হবে। তুমি দেখো, মহিমান্বিত ভাগ্যের পালাক্রমে আমাদের জীবনে ভালো কিছুই হবে। তনুজা চোখ বুজে প্রশান্তিতে শ্বাস টেনে নেয়। অশান্ত চিত্তটা ইভানের সংস্পর্শে এসে ভরসার বাণী পেয়ে নিমিষে শান্ত হয়। সহধর্মিণীকে বুকে জড়িয়ে সারাদিনের অবসাদ আর ক্লান্তি নিমিষে দূর হয় ইভানের। ইভান আলিঙ্গন দৃঢ় করে বলল, উল্টাপাল্টা স্বপ্ন দেখে আর এরকম বোকার মতো ভাবনা চিন্তা করে মন খারাপ করবে না। আর কান্না তো একদমই নয়। তনুজা কিছু বলে না, নিশ্চুপ রয়। ইভান আফসোসের সুরে বলে, ভাবলাম তাড়াতাড়ি ফিরে বউয়ের মিষ্টি মুখ দেখে মন মেজাজ ফুরফুরে করি, সেখানে কিনা এসে মিসেসের মন ভালো করতে বেগ পোহাতে হচ্ছে। আবার কদিন পর তো অফিস থেকে ফিরে বাচ্চার কান্না থামাতে হবে। তনুজের অধর কোণে হাসি ফোটে, নিঃশব্দে মৃদু হাসে। কিছু পল এভাবে নীরবে কাটে। তনুজা ইভানের বাঁধন থেকে নিজেকে আলগা করতে বলে, ইভান, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য কফি আনছি। তনুজাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় ইভান। পরপর কিঞ্চিত ঝুঁকে তনুজার কপালের ওপর থাকা বেবি হেয়ার ফু দিয়ে সরিয়ে দেয়। তনুজা মৃগনয়নের ঘনপল্লব বুঝে নেয়। তনুজাকে অবাক বনে সূক্ষ্ম অধরে অধর ডোবায় ইভান। মিনিট দুয়েক পর ছাড়া পেতেই তনুজা বড় বড় করে শ্বাস ফেলতে থাকে। ইভান হ্যাঁচকা টানে তনুজার কোমর জড়িয়ে নিজের কাছে নেয়। কেমন শান্তি শান্তি ফিল হয়। তনুজা লজ্জায় গুটিয়ে ইভানের বুকে মুখ গুজে রয়। ইভান শান্ত শীতল মোলায়েম স্বরে বলল, মাই মিসেস, একটু আধটু নয়, তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। হাজার জন নয়, তুমি আমার একমাত্র মানসিক প্রশান্তি। তনুজা এক হাতে আলতো করে ইভানের পিঠের কাছের শার্ট মুঠো করে ধরে, মিহি স্বরে বলে, আপনার বুকে আছে আমার জন্য অঢেল পরিমাণ শান্তি। আপনি জীবনে এসেছেন, এটা খোদার অনেক মেহেরবানি। বাইকে বসে দিব্য জ্যামে আটকা পড়েছে। পাশের এক রিক্সা চালক মামা দিব্যর দিকে তাকে মিটি মিটি হাসছে। রিক্সাওয়ালা কৌতূহলী গলায় আচমকা বলে উঠল, মামা, নতুন বিয়ে করেছেন নাকি? মাথাটা উঁচু করে সামনের দিকে তাকিয়ে যানজট কত দূর দেখতে ব্যস্ত ছিল দিব্য। হঠাৎ এহেন প্রশ্নে দিব্য থমকায়। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না, তবে ভেতরে প্রশ্নের সঞ্চার হয়, মনটা ভাবায়, ব্যাপার স্যাপার কি? আজ যে সবাই কেমন কেমন চোখের তার দিকে চেয়ে, তাকে কি এলিয়েন লাগছে নাকি? নিজে নিজেকে শোধায় দিব্য, কিন্তু উত্তর মিলাতে পারল না। স্পিড বাড়িয়ে গন্তব্যে পৌঁছে দিব্য। টং দোকানের সামনে দু তিনজন ফ্রেন্ড দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। তাদের থেকে একটু দূরত্বে বাইক ব্রেক কষে দিব্য। বাইকের শব্দে ওরা পিছু ঘুরে চায়। দিব্যর দিকে কয়েক জোড়ার নজর কেমন কেমন চোখে চেয়ে আছে। ওদের মধ্যে কেউ একজন মুখ খুলবে এমন সময় টং দোকানের ছেলেটি কাগজের ওয়ান টাইম কাপে কফি এনে ছেলেগুলোর সামনে ধরে বলে, ভাইজান, এই যে আপনাকে কফি। দিব্য এক হাতে চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বলল, এখন কফি খাবি? দেরি হয়ে যাবে না? আমাকে তো খুব তাড়া দিচ্ছিলি সব। টং দোকানের ছেলেটির চোখ দুটো বড় হয়। মিটমিট করে লাজুক হেসে আচমকা দিব্যকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাইজান, দাওয়াত না দিয়ে বিয়ে করে ফেলাইছেন নাকি? এখানে প্রায় আসা হয়, বন্ধুদের সাথে বসে আড্ডার আসর। চার দোকানের ছেলেটির সাথে অল্প স্বল্প সখ্যতা আছে। দিব্য ভুরুকুটি করে চায়। ছেলেটি একগাল হেসে বলে, ভাইজান, নতুন বিয়ে করেছেন? দিব্যর মেজাজ চটে যায়। চেঁচিয়ে বলতে ইচ্ছে হয়, বিয়ে করেছি? গায়ের সাথে সাইনবোর্ড টাঙানো আছে নাকি? আজব, রাস্তায় সবাই একই প্রশ্ন করছে। কোনো রকমে রাগ সংবরণ করে বন্ধুদের দিকে চেয়ে দাঁত কটমট করে বলে, কি ব্যাপার কি? তোদের হাবভাব দেখে মনে হচ্ছে আজ প্রথম আমাকে দেখছিস।
আর নয়তো আমাকে এলিয়েনের মতো লাগছে। আমাকে নয়, স্বয়ং ভিন গ্রহের প্রাণী দেখছিস। দিব্য রাগী স্বরের তোয়াক্কা না করে উপস্থিত সবাই শব্দ করে হেসে উঠল। খোলা প্রান্তরে হাসির রোল পড়ল। দপ করে দিব্যর রাগের বারুদ জ্বলে উঠল। এদের দাঁত কেলানো হাসি দেখে দিব্যর গা জ্বলনি দেয়। এখানে আর কয়েক সেকেন্ড ব্যয় করলে এদের এক একটার দাঁত খুলে হাতে আসতে পারে। দিব্য এমনটা চায় না বিধায় রাগী স্বরে বলল, থাক তোরা, আমি গেলাম। কথাটা বলতে বলতে দিব্য বাইকে বসে চাবি ঘুরিয়ে ইঞ্জিন চালু করতে থাকে। এক ফ্রেন্ড দিব্যর কাঁধ চাপড়ে বলল, দিব্য ওয়েট ওয়েট, আর শুনবি তো? অন্যজন গা দুলিয়ে হেসে বলল, আরে বেটা, বিয়ে করে সিল নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? আমরা হাসলেই দোষ, আয়নায় দেখ শালা। ফ্রেন্ডের কথা শুনে হাত দিয়ে বাইকের আয়নাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই চট করে মেজাজ 440 হয় ওর। দাঁত কিরমিরে টেনে বলে, নীতি। গলার একপাশে লাল লিপস্টিকের দাগ, স্পষ্ট একজোড়া ঠোঁটের ছাপ। দিব্যর বুঝতে দেরি হয় না এটা নীতির কাজ। পকেট হাতড়ে টিস্যু বের করে মুছতে থাকে দিব্য। তোর মধ্যে বন্ধুরা এক একজন টিপ্পনি কেটে মশকরা করতে থাকে। দিব্য এখন বুঝতে পারে তখন ইভানের বলতে চাওয়া কথা। দিব্যর ইচ্ছে করছে নীতিকে 10 তলা ছাদ থেকে ফেলে দিতে। ফাজিল মেয়ে, সবসময় বাদনামি করে। বাইরে লোকজনের মধ্যে লজ্জায় অস্তিত্বে ফেলল। দুপুরে ভাত ঘুমে বিভোর ছিল দিব্য। কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কাজকর্মহীন অলস মস্তিষ্কটা নীতিকে উস্কানি দেয় সাজুকুজু করতে। নীতি হঠাৎ শাড়ি পরে, হাতে চুড়ি, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক দেয়। নীতির ফাজলামো করতে মন চায়। দিব্যকে জ্বালাতে কেন জানি ওর ভালো লাগে। ঘুমন্ত দিব্যর দিকে ঝুঁকে গলায় ঠোঁট ছুঁয়ে দেয় নীতি। দিব্যর অগোচরে রয়ে যায়। ঘুম ভেঙে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ানোর সুযোগ আর মেলেনি দিব্যর। শাড়ি পরিহিত নীতি আয়নার সম্মুখে দাঁড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুলছিল। দিব্য হাতের সাহায্যে চুলগুলো ব্যাক ব্রাশ করে বাইকের চাবিটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে লিপস্টিকের দাগ গলায়, তা দিব্যর অজানা থেকে যায়। পরদিন কুয়াশার জল সাদা ধোয়ার মতো ছড়িয়ে আছে। কুয়াশার জাল ভেদ করে সূর্যের আবির্ভাব এখনও ঘটেনি। নানু আপুর আদেশ পালন করতে নিজ থেকে রুমে আসে নীতি। নানু আপু আদেশ করেছেন দিব্যকে ডাকতে, কিন্তু মহাশয়ের তো এত সকাল সকাল ওঠার অভ্যাস নেই। নীতি একটু শুয়ে আছে, এখন ডাকলে নিশ্চিত একটা রাম ধমক হজম করতে হবে। শুধু ধমকই নয়, হাতের নাগালে থাকলে চরও পড়তে পারে। এমনিতেই কাল রাতে লিপস্টিকের ঘটনা নিয়ে অনেক বকুনি শুনতে হয়েছে। তাই নীতির মুড নেই দিব্যকে ডাকার, আগ বাড়িয়ে কথা বলার। কিন্তু নানু আপুর আজ্ঞা তা তো রক্ষা করতেই হবে। তাই নীতি মনে মনে ছক কষে, যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। আজ্ঞা রক্ষা হবে, দিব্যর সাথে আগ বাড়িয়ে কথা বলাও লাগবে না, বরং স্বয়ং দিব্যর মুখে আগে নীতি নাম বেরোবে। নীতি বাঁকা হেসে ফ্যানের সুইচ অন করে দেয়। মিনিট হওয়ার আগেই কমফোর্টে প্যাকেট হওয়া দিব্য ঠাস করে চোখ মেলে চায়। মাথার ওপর ফ্যানটা শাসা করে ঘুরছে। উফ, দিব্য যেন সেকেন্ডেই বরফ হয়ে যাচ্ছে। এক ঝটকায় উঠে বসে সামনে তাকাতেই দোরগড়ায় নীতিকে দেখে মেজাজটা চটে। বজ্রস্বরে বলে, নীতি, এসব কি? তাড়াতাড়ি ফ্যান বন্ধ কর, কুইক। 1 সেকেন্ডও দেরি হলে তোকে কিন্তু সত্যি সত্যি ছাদ থেকে ফেলে দেব। সব কিছুর একটা লিমিট আছে। নীতি গম্ভীর মুখে বলে, তোমার সাথে আগ বাড়িয়ে কথা বলবো না বিধায় ফ্যান ছেড়ে তোমাকে জাগানোর ইউনিক বুদ্ধি পেয়েছি। রাখ তোর ইউনিক বুদ্ধি। এদিকে ঠান্ডা জমে আমি কুলফি হচ্ছি। নীতি মুখ বাঁকিয়ে বলে, নানু আপু তোমাকে জলদি নিচে ডেকেছে। নীতি সুইচ অফ করতে করতে বলে। দিব্য ভুরুকুটি করে বলল, কেন? জানি না, গিয়েই শোনো। নীতি ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যেতে থাকে। দরজা অবধি গিয়ে ঘাড় ফিরে চায়, বলে, কোনো আকাম কুকাম করেছে হয়তো, তার বিচারশালীর বসাবে মেবি। ফাঁকা গুলি ছোড়ার মতো এমনি আন্দাজে একটা কথা বলে যায় নীতি। তবে কিছু ভেবে দিব্য একটু ভড়কায়। ওয়াশরুম থেকে চোখে মুখে পানির ছিটা দিয়ে বেরোয় দিব্য। চোখ দুটো ওর ঘুমে ঢুলু ঢুলু। ড্রয়িং রুমে ইভান বসে, হাতে কফির মগ। শিরিন সুলতানা সামনের সোফায়, সিঙ্গেল সোফায় নূরজাহান। দিব্য গিয়ে ইভানের পাশে ধাপ করে বসে। ইভান কফির মগে শেষ চুমুক বসিয়ে দিব্যর দিকে সে বলল, গুড মর্নিং। দিব্যর বলতে ইচ্ছে হয়, নট গুড মর্নিং। সকাল সকাল ঘুম মাটি করে সেটা কখনো শুভ সকাল হয় নাকি? বরং অশুভ সকাল বলে। এসব এক কোণে ঠেসে রেখে বড় করে হামি দিয়ে মুখে বলল দিব্য, গুড মর্নিং। নূরজাহান নীতিকে ডেকে আদেশ করলেন দিব্যর কফি আনতে। বানানো কফি শেষ।
নীতি রাগে রাগে কফি বানাতে থাকে। দিব্য বলে, দিদুন, কি জন্য আজ হঠাৎ সকাল সকাল ডেকেছ? কারণ কি? নূরজাহান অসন্তোষ বদনে চেয়ে বলল, 8টা বাজতে চলল, এখনও তোমার সকাল সকাল রয়ে গেল। বেলা করে ওঠা ভালো নয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরও কিছু বলার আছে, আগে কফি খাও। ঘুমের রেশ কাটুক, ধীরে সুস্থে বলছি। ইভান বসে ফোনে স্ক্রল করছে। শিরিন আর নূরজাহান টুকটাক কথা বলছে। তনুজা কিচেনে আছে। এর মধ্যে নীতি কফি বানিয়ে এনে দিব্যর সামনে ধরে। দিব্য হাতে নিয়ে এক চুমুক দিয়ে থুতু করে উগড়ে দেয়। উপস্থিত সবাই অবাক হয়ে যায়। দিব্য ঝাড়ি দিয়ে বলে, এটা কফি নাকি আর কিছু? বিষও তো খেতে এর থেকে বেটার হবে। ইচ্ছে করে এটা করেছিস তাই না? নীতি চল শক্ত করে বলল, তুমি তো কড়া করে কফি খাও, সেটাই তো করেছি। এটা কড়া কফি নাকি পুরোটাই তেতো কফি? নূরজাহান নীতির দিকে চেয়ে গম্ভীর মুখে বললেন, নীতি, দিব্য যে বলছে তা সত্যি। তুমি সামান্য কফিটাও ঠিকঠাক বানাতে পারো না। নীতির মুখটা কাচুমুচু হয়। নীতি নিজের সাফাই গায়। বিষে বিষক্ষয় হয়, তাই ভাবলাম তেতোই যদি তেতো দূর হয়। ছোট মির্জার তো মুখের কথা খুব তেতো। যদি তেতো কফি খেয়ে ওরকম মিরাক্কেল কিছু ঘটে, তেতোই তেতক্ষয় হয়, তাই একটু বেশি। নূরজাহান কড়া চোখে তাকাতেই নীতি জিভ কাটে, থেমে যায়। নূরজাহান আদেশ স্বরূপ বললেন, যাও আবার কফি বানিয়ে আনো। নীতি বিরক্ত হয়, অসহায় চোখে চেয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, আবার বানাতে হবে? না বানালে হয় না? নূরজাহান রুষ্ট হয়ে বললেন, আমরা স্বামীর জন্য মাঝরাতেও হেসাল জ্বালিয়েছি, গরম খাবার রান্না করেছি, সেখানে সামান্য কফি বানাতে এখনকার মেয়েদের এত অলসামি? নীতি তেসরা চোখে দিব্যর দিকে তাকায়, ফের নূরজাহানের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে, ধ্যাৎ, ভালো লাগে না। তোমার নাতির জন্য না রাতের শান্তি আছে আর না তো দিনে। রাতের শান্তিতে ঘুমাতে দেয় না। আজ 2 দিন তোমার নাতির জ্বালাতনে রাতে ঠিকঠাক ঘুমোতে পারিনি। এখন সকাল সকাল আবার আরেক কাহিনী। নীতির কথা শুনে বৃদ্ধা নূরজাহান খুক খুক কেসে ওঠে। শিরিন মাথাটা নুয়ে নেয়। ইভান শুনেও না শোনার মতো করে থাকে। দিব্য মোটা মোটা চোখে নীতির দিকে চায়। গাধীটা এমন করে বলছে, সবাই কি না কি ভেবেছে। দিব্যর কড়া চাওনি। তারপর উপস্থিত সবার অপ্রস্তুত মুখশ্রী দেখে নীতির হুঁশ ফেরে। মনে মনে কপাল চাপড়ে বলে, ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, কি বললাম? আর সবাই কি বুঝলো? কোন জ্বালানির কথা ধারণা করলো? আল্লাহ মালুম। নীতির লজ্জায় মাটির তলায় লুকাতে ইচ্ছে করছে। বলতে ইচ্ছে হচ্ছে, হে বসুদা, ভাগ হও, লুকাতে একটু আশ্রয় দাও। কাজের মেয়েটি খবরের কাগজ হাতে আসে, সামনে টি টেবিলে নামায়। নীতির লজ্জা অস্বস্তি দূর করতে মেয়েটি দেবদূত হয়ে আসে যেন। মনে মনে নীতি অসংখ্য ধন্যবাদ জানায়। খবরের কাগজের প্রথম পাতায় নজর আটকায় সবার। ইভান ছাড়া বাকিরা বিস্মিত নজরে চেয়ে। চশমাটা এক আঙ্গুলের নাকের ডগায় এনে ফের চোখে এঁটে নূরজাহান শুধালেন, এটা না সেই মেয়ে না? পত্রিকার ছবি যাত্রাপালা শুরু করেছে নাকি? শিরিন পেপার হাতে তুলে নেয়, হেডিং লাইন পড়তে থাকে। কিচেনে রুটি বানাতে গিয়ে হাঁপিয়ে উঠেছে নীতি। রুটি বেলতে গিয়ে রুটির সাথে এক প্রকার যুদ্ধ করছে সে। কপালের ওপর থাকা বেবি হেয়ারগুলো হাতের উল্টো পাশ দিয়ে সরিয়ে শেষবার বল প্রয়োগ করে মেয়েটি বিশ্বজয় করার মতো আনন্দে আত্মহারা হয়। কিন্তু আনন্দটুকু বেশিক্ষণ স্থায়ী হয় না। পাশে থাকা তনুজার বানানো রুটির দিকে নজর পড়তেই মুখটা থতমত হয়। ঝুড়িতে থাকা তনুজার বানানো রুটির সাথে এ রুটি দেখে নীতির একটা কথাই মনে হচ্ছে, ঝুড়ির রুটিগুলো দারাজ থেকে কোনো ড্রেস অর্ডার করার সময়কার রূপ, আর আমার বানানোটা হলো হাতে পারবো ড্রেসের আসল রূপ। নীতির ভাবনার চরকায় টান পড়ে তনুজার কথায়। তনুজা ঠোঁট টিপে হেসে মজার ছলে বলল, এমা, এটা কোন দেশের ম্যাপ হয়েছে? দেখে তো বাংলাদেশের ম্যাপের মতোই লাগছে। নীতি ঠোঁট উল্টায় বলল, ধ্যাৎ, আর বলো না তো, এমনিতেই নিজের বানানো রুটি দেখে নিজে লজ্জা পাচ্ছি, বলে আর লজ্জা দিও না। তনুজা এগিয়ে এসে শাড়ির আঁচলের আস্তিন হাতে তুলে নেয়। মুখে স্মিত হাসি ঝুলিয়ে আলতো হাতে নীতির কপালে লেপ্টে থাকা আটার ডো মুছে দেয়। অমায়িক হেসে বলল, সরি, এমনি মজা করে বলেছি। আর রুটি বানানো ঘরকন্নার কাজ, এগুলো করতে করতেই শেখা যায়। আজ প্রথম করেছো তাই এরকম হয়েছে, ধীরে ধীরে সুন্দর হবে। এবার তুমি দাও তো আমার কাছে, আমি করে দিচ্ছি, তুমি দেখো কেমন। সুইট ভাবিমণি, আমি কিচ্ছুটি মনে করিনি, তবে আমি আরও ট্রাই করতে চাই। তনুজা প্রত্যুত্তরে মৃদু হাসে। নীতি তার সর্বোচ্চ মনোযোগ প্রচেষ্টা চালিয়ে আরেকটা রুটি বানায়।
কিন্তু এবারও আঁকাবাঁকা মানচিত্র হয়। রুটির দিকে কিছু পল তাকিয়ে থাকতে থাকতে নীতির মুখে অর্ধচন্দ্রের ন্যায় বাঁকা হাসি ফুটল। খুঁজে খুঁজে একটা বড় বাটি বের করে সেটা বসিয়ে ঝট করে কেটে নেয়। পরপর কাটা অংশ তনুজাকে দেখিয়ে ভাব নিয়ে বলল, টান টানা টান, এই দেখো এটা চলবে। তনুজা মজা করে জবাব দেয়, শুধু চলবে না, একদম দৌড়াবে। ডাইনিং টেবিলে পাশাপাশি চেয়ারে ইভান দিব্য বসে, বড়রাও আছে। তনুজা নীতি সার্ভ করছে। দিব্য ইভানের দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলে, আমার মনে হচ্ছে তৃষার এই ব্যাপারটার সাথে তুই কোনো না কোনোভাবে কানেক্ট আছিস। পরশু রাতে আমার ডাউট হয়েছিল, আজকে তোর মুখের এক্সপ্রেশন দেখে সন্দেহটা তীব্র হচ্ছে। সকালে চায়ের আলাপনে নজরে আসে খবরের কাগজের উপরের পাতায় চিনতে থাকা একটা মুখ, সাথে বড় বড় অক্ষরে লেখা হেডলাইন দেখে উপস্থিত বড়রা উৎসুক হয়ে পড়তে থাকে। বিশিষ্ট ব্যবসায়ী এর মেয়ে তৃষা চৌধুরীর বাসগৃহ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দিব্যর প্রশ্নে ইভানের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। দিব্য উত্তর না পেয়ে ফের বলল, পরশু রাতে তৃষার সাথে আমার রাস্তায় দেখা হয়। ইভান খাবার চিবোতে চিবোতে বলল, আমি শুধু ভাবছি তোর হাতের চড়থাপ্পড় খেয়েও এখনও কী করে সুস্থ আছে। কথায় আছে না, মেয়ে মানুষের প্রাণ হলো কই মাছের মতো, এই মেয়ে তার জ্বলন্ত উদাহরণ। থেমে সন্দিহান স্বরে ফের বলে দিব্য, ভাগ্য ভালো ছিল ওর ওই মুহূর্তে তোর ফ্রেন্ড আসে। পুলিশ ভ্যানের শব্দে আমি প্রথমে চমকাই, পরে সেখান থেকে সজীবকে নামতে দেখে একটু হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলি। পরপর অবাক হয়ে তৃষাকে অ্যারেস্ট করায়। আমার তখনই মনে হয়েছিল এর মধ্যে কিছু একটা আছে। আচ্ছা এবার বল, এরকম ছোটোখাটো ব্যাপার তো অহরহ ঘটছে, তা পত্রিকার প্রথম পাতায় ছাপানো। তারপর ইভান থামিয়ে দিয়ে বলল, সবসময় সব অপরাধের বিচার প্রকৃতির উপর ছেড়ে দিতে হয় না। ও যা যা করেছে সেই তুলনায় এটা কিছুই না। ওর একটা শাস্তি পাওয়া দরকার ছিল। চাইনি যা ঘটেছে নতুন করে সবার সামনে আসুক। দিদুন তারপর সোসাইটিতে বিষয়টা ঘটাতে চায়নি, যেখানে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। ওর সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রমাণ পেয়েছি ওর ড্রাগ এডিক্টেড। আর একটা মস্তিষ্ক তখনই বিকৃত হয়, কুরুচিপূর্ণ হয় এর জন্যই। তাই ওর এই বিষয়টাকে হাতিয়ার করে একটু সাজা দিতে চেয়েছি, এর বেশি কিছু নয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী ইয়াবা অ্যালকোহল জাতীয় মাদকের ব্যবহার, সেবন, বহন, বাজারজাত করা এসবের সাথে জড়িত ব্যক্তিকে প্রমাণের ভিত্তিতে অর্থদণ্ড, কারাদণ্ড দেয়া হয়। সজীবের সহযোগিতায় এটা সহজ হয়েছে। কথার মাঝেই দিব্য ঝট করে বলে উঠল, উকিল ধরে টাকা দিয়ে জামিন নিয়ে নেবে। অতটা সহজ হবে না, এই জন্য খবরটাকে রমরমা করতে পত্রিকায় ছাপানো হয়েছে। আপাতত 2-3 বছরের কারাদণ্ড যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে। দিব্য বাঁকা হেসে বলল, গ্রেট আইডিয়া। সেদিন লিমনের থেকে সবটা শুনে ইভান ওর ফ্রেন্ড এএসপি সজীবের সাথে পরামর্শ করে। নীতি বাহু দিয়ে তনুজাকে গুতা দিয়ে ইশারা করে। তনুজা বোকা বোকা চোখে চেয়ে ইশারায় বোঝায় কি। নীতি নিম্নস্বরে বলল, সবাই খাবার খেতে ব্যস্ত, ওনারা দুটো কি এত ফিসফিস করছে বলো তো। তনুজা চোখের কালোমণি ঘুরিয়ে এদিক ওদিক চাইল, ঠোঁট উল্টে বলল, আই হ্যাভ নো আইডিয়া। কয়েকদিন পর কনকনে শীতের সকালে মাটিতে থাকা আর্দ্রতা উপরে উঠে কুয়াশার আকার নেয়। ধীরে ধীরে কুয়াশার ধ্রুম্যজাল চারিদিকে বিস্তৃত হয়। সেই সময় প্রকৃতিতে এক রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি হয়। এক ফালি মিষ্টি রোদ্দুর ধীরে ধীরে কুয়াশার চাদরকে গ্রাস করে রোমাঞ্চকর অনুভূতিকে তীব্র করে তোলে। শীতের সকালে মিষ্টি রোদের সোনালি আভায় রুম জুড়ে দারুণ পরিবেশ বিরাজ করছে। এই রোমাঞ্চকর অনুভূতি সম্পূর্ণ পরিবেশে রুমে ঢুকতেই তনুজার কপালে বিরক্তির ছাপ পড়ল। বিছানায় নজর পড়তে মুহূর্তে বিরক্তির ছাপ চোখে মুখে প্রকট হয়। সামনে দাঁড়ানো ইভানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, ইয়া আল্লাহ, রুমটাকে তো জঙ্গল বানিয়ে ফেলেছেন দেখছি। এত শার্ট সব ছড়িয়ে ছিটিয়ে কী করছেন এসব? ইভান শার্টের বাটন লাগাতে লাগাতে তনুজার দিকে একপাল চেয়ে বলল, তোমাকে তো সেই কখন থেকে ডাকছি, তুমি তো কাজে মশগুল ছিলে। সব দিকে তোমার নজর থাকলেও আমার দিকে নেই। সাদা শার্টটা খুঁজে পাচ্ছিলাম না। তনুজা প্রশ্ন ছুড়ল, পাশে পেলেন কিভাবে? ইভান মুখটা কাচুমুচু করে কণ্ঠ খাদে নামিয়ে বলল, সোফায় নজর পড়তে দেখতে পাই। তনুজা দীর্ঘশ্বাস ফেলে এলোমেলো শার্ট গোছাতে গোছাতে বলল, আপনার ড্রেস তো সেই সকালে বের করে রেখে দিয়েছি, রুম থেকে বেরোনোর আগেও বলেও দিয়েছি।
ইভান পিছন ফিরে জড়িয়ে ধরে তনুজাকে, কাঁধে থুতনি রেখে বলল, সরি, তখন ঘুমের এসেছিল, তাই পরবর্তীতে খেয়াল হয়নি। তনুজাকে ঘুরিয়ে নিজের দিকে নেয়, হাত থেকে শার্ট নামিয়ে দিতে দিতে বলে, রাখো তুমি এগুলো, বুয়া গুছিয়ে রাখবে। তনুজা সরু চোখে চায়, কপট রাগের আভা চোখে মুখে নিদারুণ ফোটানোই তোড়জোড় চালায়। তনুজার রাগী চোখে চেয়ে ইভান মুচকে হাসে। পরপর তনুজার নাকে টোকা দিয়ে ওর কাঁধের ওপর দিয়ে 2 হাত রেখে আলতো স্বরে বলল, এসব রেখে তোমার বরের দিকে নজর দাও। সে অফিস যাচ্ছে, দীর্ঘক্ষণ দেখা হবে না, এখন প্রাণ ভরে তাকে তার মিসেসকে দেখতে দাও। ইভানের গলায় ঝুলিয়ে রাখা টাই 2 হাতে ঠিক করতে করতে থাকে তনুজা। তেরা করে বলল, তার দেখা তো এহ জন্ম শেষ হবে না, এদিকে আমার কাজ আছে। ইভানের বদনখানি ম্লান হয়, বলল, তোমাকে দেখার মাঝে কি পরিমাণ যে শান্তি পাই তা তোমাকে বলে বোঝানো যাবে না। থেমে 3 সেকেন্ড পরপরই প্রশ্ন করে উঠল ইভান, ডু ইউ ফিল মাই অবসেন্স হোয়েন আই অ্যাম নট অ্যারাউন্ড? তনুজা মনে মনে হাসল, টাইয়ের নাট টাইট করতে করতে ছোট করে জবাব দেয়, ইভান আহত হয়ে আফসোস নামালো কণ্ঠস্বরে, এক শব্দে, আমি তো এক্সপেক্ট করেছিলাম আমি যখন তোমার আশেপাশে থাকি না তোমার কেমন শূন্যতা অনুভব হয়, সেটা মিনিমাম রচনাকারে বলবে। আমি তো রোজই বলি, ভেবেছিলাম আজ যে তোমার থেকে শুনবো তোমার অনুভূতি। ইভানের গলা আলগোছে 2 হাতে জড়িয়ে ধরে তনুজা, স্মিত হাসি চাঁদ বদনখানিতে রেখে মিহিস্বরে বলল, ইয়েস, হোয়েন ইউ উইথ মি আই এম ফরগেট অল মাই সরোজ অ্যান্ড পেইন। ইয়োর প্রেজেন্স গিভ পিস টু মাই সোল। আই ওয়ান্ট টু অলওয়েজ বি উইল ইউ। আই অলসো। সুন্দর রোমান্টিক কথাবার্তার মাঝে কর্কশ ফোনের রিংটনটা ভিলেন হয়ে দাঁড়ায়। ইভানের ফোনটা ক্রিং 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 শব্দ তুলে বাজতে থাকে। মুহূর্তে ইভানের মুখে বিরক্তিতে ছেয়ে যায়। ফোন তুলে কথা বলে গায়ে কালো রঙের ব্লেজার জড়াতে জড়াতে তনুজাকে ডাকলো, তনুজা। শার্ট ভাঁজ করতে করতে মাথা ঘুরিয়ে পিছু তাকায় তনুজা। উত্তরে বলল, সন্ধ্যায় রেডি থেকো, ডক্টরের কাছে যাব তোমাকে চেক আপ করাতে। তনুজা আমতা আমতা করে বলল, এক্ষুনি এসব কিছু করার দরকার ছিল? আর এমনিতে আমার তেমন কোনো প্রবলেম নেই। ইভান কাট কাট গলায় বলল, দরকার আছে কি নেই সেটা আমি বুঝবো, যা বলছি তাই করবে, নো মোর এক্সকিউজ। তনুজা বাধ্য মেয়ের মতো ঘাড় কাত করে ইশারায় হ্যাঁ সূচক উত্তর দেয়। ইভান প্রত্যুত্তরে স্মিত হাসে, পরপর ঠোঁট গোল করে ফ্লাইং কিস ছুড়ে। তনুজা কৃত্রিম চোখ পাকিয়ে চায়। ইভানের ঠোঁটের কোণে হাসি চড়া হয়, বলল, বাই মিসেস। তনুজা বিনিময়ে মিষ্টি হাসি উপহার দেয়, মুখে বলল, বাই।